নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল এবং আজকের এই পডকাস্টের গল্প আরও ভয়াবহ হতে চলেছে, তাই আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। চলুন শুরু করছি আজকের নতুন পডকাস্টের গল্প। পিম্পলদরি ব্রাঞ্চের লোকটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, ফলে হেড অফিস থেকে কাউকে না কাউকে সেখানে যেতে হবেই। কিন্তু সেই বিপদ মাথায় নেবে কে? এই নিয়ে আমরা চারজনেই দম বন্ধ করে বসেছিলাম। চাপরাসি সাহেব ঘরে ঢুকেছিল। আমরা জানতাম সে বেরোলে সোজা বলবে, সাহেব আপনাদের মধ্যে কাউকে ডাকছেন। আর সেই ডাক মানেই নিশ্চিত বিপদ। সত্যি কথা বলতে কি, আমাদের কেউই যেতে চায়নি। পিম্পলদরি একদম জনমানবহীন বিচ্ছিন্ন একটি গ্রাম। না বিদ্যুৎ, না পানি, না কোনো আত্মীয় পরিজন। ওখানে যাওয়া মানেই যেন বনবাসে যাওয়া। এমন সময় চাপরাসি বেরিয়ে এসে সোজা আমাদের দিকেই তাকিয়ে বলল, সুনার সাহেব আপনাকেই ডাকছেন। পিছন থেকে তিনজন হঠাৎ যেন কোনো ইংরেজি সিনেমার সিন নকল করল। তিনজনেই আঙ্গুল নিচে নামিয়ে ইটস ইউ ইশারা করল। আমি দুহাত লম্বা করে ভিতরে ঢুকে গেলাম। আর যা হওয়ার ছিল তাই হলো। দুটো বাস বদলে প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমি পিম্পলদরির বাস স্ট্যান্ডে নামলাম। মনে মনে নিজের ভাগ্যকে গালাগালি দিতে দিতে শেষ নেই। কে জানে এই জনশূন্য জায়গায় কতদিন আর কাটাতে হবে আমাকে। আগে যে লোকটা ছিল সে তো অসুখের অজুহাতে ছুটিটা এমনভাবে কাজে লাগালো যেন জীবনে আর কখনো সুযোগ পাবে না এখানে। বাসস্ট্যান্ড থেকে সোজা অফিসে গিয়ে 3 দিনের ঝুলে থাকা কাজগুলো শেষ করলাম। কাজের মাঝে এত ডুবে গিয়েছিলাম যে কিছু ভাবারই সুযোগ হয়নি। বিকেল 6:30টায় অফিস বন্ধ হতেই একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। চাপরাসির সঙ্গে কথা বলতে গিয়েই জানলাম আমার আগে যে লোকটা ছিল তাকে তার বাড়ির লোক নিয়ে গেছে। মানে এখন সমস্যা হলো আমি থাকবো কোথায়? খাবারের চিন্তা নেই, মেস দোকান ধাবায় চলে যাওয়া যাবে, কিন্তু থাকার জায়গা? এখানে তো হোটেল টোটেল কিছুই নেই, আর গ্রামের কাউকেও চিনি না। শেষে চাপরাসিকে জিজ্ঞেস করলাম, দাদা আমার থাকার কোনো জায়গা পাওয়া যাবে? চাপরাসি বলল, জায়গা তো আছে সাহেব, কিন্তু আপনার তো ভালো জায়গা লাগবে, তাই না? টয়লেট, বাথরুম। যদি নল না থাকে তাও চলবে, কিন্তু কুয়ো যেন থাকে। তারপর চাপরাসি বলল, তাহলে সাহেব যাদব উকিলের কাছে যান, তার কাছে কিছু ভালো হাভেলি আছে। আমি তাকে নিয়ে যাদব উকিলের বাড়ি গেলাম। যাদব উকিল আমার ধারণার একদম উল্টো মানুষ। বহু আগেই আইনজীবী পেশা ছেড়ে দিয়েছেন, তবুও গ্রামের সবাই তাকে উকিল সাহেব নামেই চেনেন। আমি সমস্যাটা খুলে বলতেই তিনি প্রশ্ন করলেন, কতদিন থাকতে হবে? ঠিক কিছু বলা যায় না, হয়তো 15 দিন, না হয় 2 মাসও লাগতে পারে। মানে ফ্যামিলি ট্যামিলি আনবে না তো? না না, সে চিন্তা করিনি এখনো। তিনি বললেন, 1-2 মাসের জন্য জায়গা দিতে পারি, কিন্তু সেটি একা মানুষের থাকার মতোই। আমি জিজ্ঞেস করলাম, কেন, আশেপাশে বস্তি টস্তি নেই? তিনি হেসে বললেন, আশেপাশে বস্তি নেই বলেই সমস্যা। জায়গাটা একটু একাকী, তবে সুবিধা সব আছে। বরং আমি বলবো ওটাই গ্রামের সবচেয়ে ভালো জায়গা। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে ওটা বন্ধ কেন? কেউ থাকে না কেন? তিনি বললেন, সবাইকে জায়গা দিই না, আর গ্রামের নতুন লোক আসে বা কজন, খুব বেশি দরকারও পড়ে না। আমি খুব ভাবলাম না, হ্যাঁ বলে দিলাম। তিনি ভাড়াটা বললেন 15 টাকা। গ্রামে যেখানে 8 টাকায় রুম পাওয়া যায় তার তুলনায় একটু বেশি, তবে অফিসের চাপে পড়ে আমাকে সেটা মেনে নিতেই হলো। যাদব উকিল নিজেই সঙ্গে বেরিয়ে পড়লেন। জিজ্ঞেস করলেন, লালটেন আছে? না, কাল কিনে নেব। তাহলে আপাতত আমারটা নিয়ে যান। অফিস থেকে আমার ব্যাগ নিয়ে আমরা গ্রাম ছাড়লাম। গ্রামের শেষ মাথায় পড়ে থাকা এক বিশাল পাথরের কামানির দরজা পেরিয়ে আরও হাঁটলাম। প্রায় 1 কোষ পরে শুরু হলো হাভেলির কম্পাউন্ড। চারিদিকে মোটা দেওয়াল, হাতের কোড়ালি যত মোটা ঠিক ততটাই। পুরনো দিনের বিশাল কাঠের দরজা। ভিতরে ঢুকতেই বড় খোলা আঙ্গন, আর নিশ্চয়ই বাগান ছিল। এখন কেবল বিশাল বিশাল গাছ দাঁড়িয়ে আছে, বাকি জায়গা পরিপাটি। দেওয়ালগুলো
2 ফুটের কম নয়। পুরনো কারুকার্য, প্রশস্ত বারান্দা, বড় বড় ঘর, সব কিছু সময়ের ছাপ নিয়েই দাঁড়িয়ে আছে। ফাঁকা ঘরগুলোতে আমাদের কথার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ফিরছিল। হঠাৎ যাদব উকিল থেমে বললেন, 1 বছর ধরে এই হাভেলি ফাঁকা পড়ে আছে। এর আগে নতুন আসা এক তহসিলদার সাহেব ছিলেন, কিছুদিন ছিলেন, তারপর তিনি নিজের বদলি করিয়ে নিয়েছিলেন। তখন আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, বদলি করিয়ে নিয়েছিলেন মানে? তিনি শান্ত গলায় বললেন, হ্যাঁ, এটা আপনাকে বলা দরকার ছিল। যাওয়ার আগে তিনি আমার সঙ্গেই দেখা করেছিলেন। এই হাভেলি নিয়ে তার একটি ছোট্ট অভিযোগ ছিল, যদিও আমি আগেই তাকে বলে দিয়েছিলাম এই জায়গাটা খুব নির্জন আর খুবই শান্ত। আমি আসল কারণটা জানতে চাইছিলাম, তাই আবার জিজ্ঞেস করলাম, কিসের অভিযোগ? যাদব সাহেব হেসে ফেললেন। তিনি বললেন, এই হাভেলিতে নাকি তিনি ভূত দেখেছেন। তার মনে হয়েছিল জায়গাটায় ভূত আছে। এই নিয়ে আমাদের মধ্যে বেশ তর্ক হয়েছিল, বলতে গেলে ঝগড়াই হয়ে গিয়েছিল। আমি মনে মনে ভাবলাম, যাদব উকিল পেশা ছেড়ে দিয়েছেন ঠিকই, কিন্তু আইনজীবীদের এই চালাকি ভুলে যাননি। তহসিলদারের কথা সত্যি হোক কিংবা মিথ্যে, আমার কাছে এটা একটা স্পষ্ট সতর্কতা ছিল। মানে এই হাভেলিতে কিছু অদ্ভুত ঘটলে তার দায় যাদব মেনে নেবেন না, এই কথাই তিনি ঘুরিয়ে আমাকে বোঝাচ্ছেন। ওনার কথার মতে এই হাভেলিতে অসম্ভব কিছু ঘটাই অসম্ভব। তারপর আমি ঘরটা নিয়ে নিলাম। মনে মনে হয়তো এটা ভাবছিলাম, যাদবের সামনে একটু ভীতু দেখাতে আমি চাই না, অথবা হয়তো অফিসের উপর জমে থাকা রাগের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম। তবে নিশ্চিতভাবে আমি বলতে পারি, গল্পের সুবিধার জন্য নয়, আমার স্বভাবেই এমন। আমি খুব কৌতূহলী বা অতি সাহসী মানুষ নই। আমি নিজের গল্প বলছি, তাই নিজের কাছে মিথ্যে বলার প্রশ্নই নেই। সামনের বারান্দায় যে ঘরটা যাদব আমাকে দিলেন, সেটাই হবে আমার থাকার জায়গা। আর এই হাভেলির বাকি দরজাগুলো তিনি নিজে পরীক্ষা করে তালা মেরে দিলেন। সামনের যে উঠোন ছিল আমার ব্যবহারের জন্য, সেটা খোলা ছিল। একদিকে কুয়ো, কোণে একটি মড়ি, মানে হলো বাথরুম সম জায়গা। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ ভালোই ছিল জায়গাটার। ঘরে তালা মেরে আমিও তার সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। এখন রাতের খাওয়ার ব্যবস্থা করতে হবে এবং কিছু দরকারি জিনিস কিনতেও হবে। চাপরাসিকে সঙ্গে নিলাম। যাদব উকিল থাকাকালীন সে চুপচাপ চলছিল, কিন্তু সেই উকিলবাবু চলে যেতেই তার মুখ খুলে গেল। হঠাৎ সে আমার সামনে এসে আমার কাঁধ চেপে ধরল। সোনার সাহেব, আপনি এই হাভেলিটা কেন নিলেন বলুন তো? আমি বললাম, ভালো জায়গার দরকার কি, শান্তিতে থাকাটাই উচিত, ব্যাস। দেখ, তুই যদি সত্যিই কিছু জানিস তবে বল, তাছাড়া কিন্তু এই গ্রামের গাঁজাখুরি গল্প আমি শুনতে চাই না। চাপরাসি একটু হতাশ হয়ে বলল, কি বলবো সাহেব, আমিও বেশি কিছু জানি না। আমি আবার জিজ্ঞেস করলাম, এখানে আগে কে থাকতো, আর এই হাভেলিটা কার? সে হাভেলির দিকে তাকিয়ে বলল, শোনা যায় কোনো বড় শাহকারের একটি হাভেলি ছিল, তবে এর বেশি আমি আর কিছু জানি না সাহেব। আমি বললাম, থাক, চল, আমাকে অনেক কয়েকটা দোকান দেখা। মেসের মালিক ভীষণ কথাবার্তা বলেন, কিন্তু আজ আমার কথা বলার একটুকুও মুড ছিল না। তাদের গল্প, হাসাহাসি, তামাশা, আমি সব কিছু চুপচাপ শুনছিলাম, কিছুই মনে ধরছিল না। গ্রামের অনেক কথাই আমার অজানা, তাই তারা যেভাবে একে অন্যকে খোঁচা দিচ্ছিল সেই সব আমার কানে ঢুকছিল, কিন্তু মাথায় ঢুকছিল না। খাওয়া শেষ করে যখন আমরা হাভেলি ফিরলাম, তখন রাত 9:30। গরমের দিন, রাত হলেও চারিদিক যেন জেগে আছে। 1-2 পথকুকুরও আমার পেছনে ঘেউ ঘেউ করতে করতে দৌড়েও এলো। সকালের জন্য কিছু খাবার কিনেছিলাম, সেই গন্ধে যেন এক কালো কুকুর আমার পেছনে পেছনে আসছিল। হাভেলির দরজায় পৌঁছে মনে হলো, আসতে দিই, উঠোনে শুবে, আমাকেও পাহারা দেবে। আমি আঙ্গুলে চুটকি কেটে ডাকতেই সে ভ্যাঁ ভ্যাঁ করতে ভিতরে ঢুকে গেল। কুয়োর পাশে কাপড় ধোয়ার বড় পাথরটায় আমি জিনিসপত্র রাখলাম। পাথরের কোণে থাকা একটা ছোট্ট গর্তে তাকে পানি ঢেলে দিলাম। হয়তো জীবনে প্রথমবার এমন সম্মান পেয়েছিল সে। কৃতজ্ঞতা দেখানোর জন্য সে এমন চেষ্টা করছিল যে সে কুকুরটার জন্য সত্যি আমার মায়া লাগলো। আমি নিজের ঘরে ঢুকে লালটেন জ্বালালাম। বিছানা বিছিয়ে কুয়োর ঠান্ডা পানি লোটায় ভরে মাথার পাশে রাখলাম। ঘুমোতে যাওয়ার জন্য
দরজা বন্ধ করতে গিয়ে একবার বাইরে তাকালাম। ওই একই কুকুর বারান্দার সিঁড়িতে গুটিসুটি মেরে আরামে ঘুমিয়ে পড়েছে। দিনভর ক্লান্তিতে আমিও গভীর ঘুমে তলিয়ে গেলাম। তবুও যাদব আর চাপরাসি যেসব কথা বলেছিল হয়তো সেগুলো মনের গভীরে কোথাও চাপা পড়েছিল, কারণ দু একবার হালকা ঘুম ভেঙে গিয়েছিল। পুরো জেগে উঠেনি, কিন্তু কিছু অস্পষ্ট স্মৃতি রয়ে গেছে। রাতে হয়তো হাওয়ায় কোনো দরজা জানলা কাঁপল, সিঁড়িতে থাকা কুকুরটাও যেন অদ্ভুত সুরে হাউমাউ করছিল। আর যখন ঘুম ভেঙে সকাল হলো, দেখা গেল সূর্যের আলো ঘরে ঢুকে পড়েছে। আলো একসঙ্গে ঘর আর মন দুটোকেই আলোকিত করে দিল। ফ্রেশ মনে হলো এবং হঠাৎই ভাবলাম এটা কোথায়। তারপর ধীরে ধীরে সব মনে পড়ে গেল। ঘর থেকে বেরোতেই রাতের সেই কুকুরটার কথা মনে পড়ে গেল। সিঁড়ির ধারে বসে যেন আমারই অপেক্ষা করছিল। দিনের আলোয় তাকে বেশ নোংরা লাগছিল, তবে তাকে তাড়ানোর ইচ্ছে হলো না। ভাবলাম আমি আর কতদিনই বা এই গ্রামে আছি, যতদিন থাকি বেচারাকে দুমুঠো খাবার তো দিতে পারবো। আজ আমি মেসে সবার আগে পৌঁছে গিয়েছিলাম, তাই পাটিল সাহেব মানে যিনি মেসের মালিক আমার দিকে নজর দিল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন কোন অফিসে কাজ করি, আমার বদলে কি পাকাপাকি, বা কোথায় থাকার জায়গা নিয়েছি, সব জিজ্ঞেস করলো। আমি বললাম যে আমি শাহকারের সেই হাভেলিতে উঠেছি। তিনি এই কথা শুনে এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। তারপর দৃষ্টি হঠাৎ সরিয়ে রাস্তার দিকে তাকালো। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কাল উকিল সাহেবও একটু অস্বস্তিতে ছিল, তারপর অফিসের যিনি চাপরাসি তিনিও, আর এখন আপনিও। আচ্ছা, আসলে ওই হাভেলিতে কি কিছু আছে আপনাদের এমন কিছু জানা? পাটিল কিছুক্ষণ আমার দিকে চেয়ে দেখল, তারপর বলল, জানা তো আছে, পুরো গ্রামেই জানে, কিন্তু সব কিছু জানতে চাইলে একজন মানুষই তোমাকে সব বলতে পারবে। সে আগে ওই হাভেলিতে রান্নার কাজ করত, এখন স্ট্যান্ডে চায়ের দোকান দেয়। নাম হচ্ছে শিবরাম আচার্য, সবাই ওই নামেই চেনে। ওর কাছে গেলে সব জানবে। কিন্তু সে কি অচেনা লোকের সঙ্গে খোলাখুলি কথা বলবে? আমি জিজ্ঞেস করলাম। পাটিল হেসে বলল, শিবরাম, তাকে চুপ করানোই তো গ্রামের সবচেয়ে বড় সমস্যা। তুমি নিশ্চিন্তে জিজ্ঞেস করো, সব বলে দেবে। কাউন্টার থেকে বেরোনোর সময় তিনি আমার হাতে একটি সুপারি রেখে বললেন, রাতে খেতে এসো কিন্তু। আমি হ্যাঁ হ্যাঁ বলে মেস থেকে বেরিয়ে এলাম। শিবরাম আচার্যের চায়ের দোকান যেন মেলার স্টলের মতো, 3 ভাগে বানানো। ভিতরে পা রাখতে অদ্ভুত লাগছিল, তাই রাস্তার ওপারে দাঁড়িয়ে ভাবছিলাম কি করব। একটা সময় আমিও এমন চায়ের দোকানে চা ভাজা খেতাম, কিন্তু অভ্যাসগুলো এখন আর নেই। ভিতরে যাওয়া লোকদের প্রতি কোনো বিরক্তি ছিল না, আসলে আমার নিজেরই ভরসা হচ্ছিল না। পাশের গাছতলায় দুটো ছেলে গুটি খেলছিল, তাদের একজনকে ডেকে বললাম, ওই দোকানের মালিককে গিয়ে বলো 5 মিনিটের জন্য আমার সাথে দেখা করতে। ছেলেটা সোজা দোকানের দিকে গেল। সেই সময় দোকানে বড় স্টোভে কিছু ভাজা হচ্ছিল, আর পাশে বসা লোকটাই শিবরাম আচার্য। খবর পেয়ে সেই স্টোভ কমিয়ে কাউকে কিছু বুঝিয়ে দিয়ে আমার দিকে এগোলো। সত্যি বলতে তাকে দেখেই একটু ঘেন্না লাগছিল। সারাদিন স্টোভের পাশে বসে থাকায় তার গায়ে ঘামের দাগ বসে গেছে। কাঁধের ময়লা গামছা দিয়ে বারবার শরীর মুছছে। ধোয়া আর তেলের গন্ধে চোখ লাল হয়ে গেছে, হালকা কাশিও হচ্ছে। মুখে কয়েকদিনের সাদা দাড়ি। আমার কাছে আসতেই একটা বিড়ি ধরিয়ে টান দিয়ে সম্পূর্ণ ধোয়া গিলে নিয়ে বলল, কী কাজ ছিল আপনার? এক মুহূর্ত ভাবলাম এই লোকের সঙ্গে কথা বলবো কি না, তবুও বললাম, আমি এখন শাহকারের সেই হাভেলিতে থাকছি। তার মুখের ভঙ্গি দেখলাম কোনো পরিবর্তন নেই। আমি আবার বললাম, আর ওই মেসের মালিক পাটিল বলছিলেন আপনি নাকি আগে সেখানে রান্নার কাজ করতেন? সে ঠান্ডাভাবে বলল, বলো। গাঁয়ের সবাই বলে ওই হাভেলিতে কিছু একটা গোলমাল আছে, সব নাকি আপনি জানেন। সে বেপরোয়ায় হাসল। আমার থেকে আর কি জানবে, সবই তো আমার চোখের সামনে ঘটেছে। তার লাল চোখ আমার দিকে তাকিয়ে বলল, চলুন দোকানের ভেতরে বসি। আমি দোকানটার দিকে তাকিয়ে বললাম, না এখন না, তুমি দোকান কখন বন্ধ করো? রাত 9টা। ঠিক আছে, রাত 9টায় দেখা করো, তখন সব বলবো। সত্যি কথা বলতে
সেই শাহকারের হাভেলির কথা জানার এত আগ্রহ না থাকলে আমি কখনোই এই লোকের সঙ্গে দ্বিতীয়বার দেখা করতাম না। রাত 9টায় আমি শিবরামের কাছে পৌঁছালাম। রূপালী চাঁদের আলো যেন গ্রামের কুৎসিত চেহারার উপর এক ধোঁকাবাজ পরত চাপিয়ে দিয়েছিল। বাড়িগুলোর কোন ধার ছায়ায় নরম হয়ে গেছে। পুরো গ্রাম একটা মিথ্যে রহস্যময় আলোয় মোড়া। দিনের দুর্গন্ধ কমে গেছে। মাঝে মধ্যে কোথা থেকে হালকা কোনো গন্ধ ভেসে আসছে। এমন সময় শিবরামের দোকানের কাঠের তক্তায় বসে বড় শাহকারের হাভেলির সেই গল্প শুনছিলাম। তার কাশির ঘড়ঘড় আর দাড়ির চুলের খসখস শব্দ আর বিড়ির টান সব মিলিয়ে পরিবেশটা তেমন সুখকর ছিল না। তবুও গল্পটা মনে দাগ কাটল, অস্থির করে দিল। শিবরাম বলতে শুরু করলো, আসলে এই গ্রামের শাহকারকে কেউ ভালো চোখে দেখত না। তবে শাহকারকে ভালোবাসবেই বা কে? তাকে ভালোবাসত শুধুমাত্র তার টাকা দেখে। কারণ টাকা চাইতে গেলে তারই সামনে মাথা নত করতে হতো। লোকেরা রাগ পুষত তার উপর। তবে এইসবের তোয়াক্কা করত না সে। সেই জন্য বিপুল টাকা জমিয়েছিল শাহকার। তারপর একদিন ভোরে হার্ট অ্যাটাকে সে মারা গেল। কেউ কেউ বলে শাহকার হঠাৎ যদি এভাবে না মারা যেত তাহলে পরের ঘটনাগুলো নাকি এমনভাবে ঘটতই না। যাই হোক, শাহকার চলে গেল। বাড়িতে রইল শুধু তার বড় বোন। তার স্ত্রী তো একমাত্র মেয়ে মীরাকে জন্ম দিতে গিয়েই মারা গিয়েছিল। এখন মীরার বয়স 8 বছর এবং শাহকারের বোনও বিধবা হওয়ার পর তার সন্তানদের নিয়ে স্থায়ীভাবে সেই শাহকারের কাছে থাকতে চলে এসেছিল। তার ছেলে বয়সে বড় হলেও মাথার দিক থেকে দুর্বল, মানসিকভাবে একেবারেই অপরিণত। তাই শাহকার বাড়ির সমস্ত দায়িত্ব আর মীরার দেখভাল সব কিছুই দিয়েছিল ফুলকি বাইকে। যারা বড় শাহকারের স্ত্রীকে দেখেছিল তারা বলতো মীরা হুবহু তার মায়ের মতো, ছোট্টখাটো গড়ন, গমরঙ্গা গায়ের রং আর তীক্ষ্ণ চোখ মুখ। কিন্তু মীরাকে ঠিকমতো মানুষ করা হয়নি। সে সারাক্ষণ চুপচাপ গুটিয়ে থাকা একটা মেয়ে ছিল। আর এই ফুলকিবাই ছিলেন গ্রামের দাপুটে মহিলা। তার সামনে কারো কথা বলার সাহস হতো না। মীরার উপর যে অত্যাচার চলত গ্রামবাসীরা তা দেখলেও কিছু বলতে পারত না। গ্রামের সেই ছোট্ট স্কুলে সে কোনো মতে ভার্নাকুলার ফাইনাল পর্যন্ত পড়তে পেরেছিল। স্কুল ছাড়া তাকে আর কোথাও বাইরে দেখা যেত না। সমবয়সী মেয়েদের সঙ্গে খেলাধুলা, আড্ডা কিচ্ছুই না। 2-1 বান্ধবী যখন তার সঙ্গে দেখা করতে তার হাভেলিতে গিয়েছিল, সেই ফুলকিবাই খিটখিটে স্বভাব আর বাড়ির কুমটো পরিবেশ দেখে তারা আর কখনো সেখানে আসার সাহস পায়নি। এভাবেই দিন কেটে গেল। মীরা শাড়ি পরার মতো বয়সে পৌঁছে গেল। সঙ্গে তার মামাতো ভাই, যাকে সবাই বাবা বলতো। সেও বড় হচ্ছিল বটে, কিন্তু মস্তিষ্কের দিক থেকে রয়ে গেল অপূর্ণই। এমন নয় যে ফুলকিবাই জানত না নিজের ছেলের দুর্বলতা, কিন্তু ইচ্ছাকৃতভাবেই চোখ বুজে থাকতেন। ক্রমে মীরার বয়স 18 হয়ে গেল। বাড়ির পরিবেশ যতই অন্ধকার আর দমদমা করা হোক, প্রকৃতি তার নিজস্ব কাজে থেমে থাকে না। রোদ হাওয়া না পাওয়া সেই ফুটফুটে জীবনের মধ্যেও তার পাতলা শরীরে যৌবনের একটা ঝাপসার আভা ফুটে উঠেছিল। মায়ের মতোই সে ছিল সুন্দরী। কিছু মুহূর্তের জন্য তার রূপ মানুষকে স্তব্ধ করে দিতে পারত। কেউ টের পেল না কখন আমাদের ফুলকিবাই মনে মনে সেই মেয়ের বিয়ের কথা ভেবে বসেছেন। কিন্তু একদিন রান্নাঘরে গুরুজি, অর্থাৎ যিনি পুজো দেন পণ্ডিত মশাই, যখন পুজোর কথা বলছিলেন তখন আমার কানে কয়েকটা কথোপকথন ভেসে এসেছিল। আর তখনই বুঝেছিলাম এই ফুলকিবাই চান মীরার বিয়ে তার ছেলে শিবুর সাথেই হোক, মানে হচ্ছে বাবা। কোনো ঝামেলা না করে একেবারে আইনের পথে মীরার সব সম্পত্তি হাতানো, এই নিখুঁত উপায়ে সে ঠিক করে ফেলেছিল। মীরার কানে এসব কথা গেছে কিনা কেউ জানত না। আর যদি গিয়েও থাকে, সে কি ভাববে কি ভাবত সেটাও কারো জানা ছিল না। কারণ তার তো কোনো নির্দিষ্ট ঘনিষ্ঠ বান্ধবী ছিল না যার কাছে সে এই সমস্ত কথাগুলো মন খুলে বলতে পারবে। হাভেলির বাইরে গিয়ে মন হালকা করার মতো একটা জায়গা ছিল না সেই গ্রামে। তাকে তার অধিকার বোঝানোর মতো কেউ ছিল না। আর ওই পণ্ডিত, তিনি তো শাহকারের দান আনাজে মোটা হয়ে থাকা এক কৃতদাস। তৎক্ষণাৎ তিনি বললেন,
ফুফাতো ভাই বোনের বিয়ে হতে পারে। আর তার সঙ্গে তিনি একটা সুবিধাজনক শাস্ত্র ফুলকিবাইকে শিখিয়ে দিলেন। শিবুর কানে এইসব কথা নিশ্চয়ই পৌঁছেছিল। আমার স্পষ্ট মনে আছে, এক সকালে শিবু খেতে বসেছে, আর আমাদের ফুলকিবাই প্রতিদিনের মতো কাছে বসে খাইয়ে দিচ্ছিল। মীরা কোনো কাজে রান্নাঘরে ঢুকেছিল। ফুলকিবাই তাকে লবণ কিংবা চাটনি দিতে বলল। মীরা থালায় পরিবেশন করতে নিচু হতেই শিবু হঠাৎ করে তার হাত চেপে ধরল এবং মুখ ভর্তি ভাত যেমন ছিল তেমন রেখেই অদ্ভুত গলায় বলতে লাগলো, তুই আমার বউ হবি মীরা, তুই আমার বউ হবি, এখনই হবি। মীরা ভয়ে কেঁপে উঠল। তার হাত থেকে কাঁচের বাটি পড়ে ভেঙে গেল। সে ধাক্কা খেয়ে পিছিয়ে গেল। ছি, নির্বোধ কোথাকার! বলে সে জোরে হাত ছাড়িয়ে নিল। তার মুখ মুহূর্তে সাদা হয়ে গিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি। ফুলকিবাই তখন চিৎকার করে উঠল আর শিবুকে ধমক দিতে লাগলো, কারণ তার খুব ভালোভাবেই জানা ছিল রান্নাঘরে নকর চাকর ঘোরাঘুরি করছে, আর সে চাইতো না এই ঘটনাটা বাইরে ফাঁসো। তখন শিবু অভিমানী শিশুর মতন বলল, তুই তো বললি আমার বিয়ে ও তার সাথে হবে, মীরার সাথে। মীরা দম বন্ধ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে দ্রুত সরে গেল। তারপর থেকেই ফুলকিবাই শিবুর খাবার মাঝের ঘরে পরিবেশন করতে শুরু করলেন। যদিও শোনা যায় পরে সেখানেও মীরাকে নাকি একদিন ডাকা হয়েছিল খাবার পরিবেশনের জন্য। সেটা সত্যি নাকি মিথ্যা তা সঠিক জানি না। সব কিছু উপেক্ষা করেই সেই উচ্চাকাঙ্ক্ষী মহিলা বিয়ের ফাঁস বুনে ফেলল। গ্রামে আর চোখে কথা উঠল, কিন্তু গ্রামের বাইরের লোক কেই বা সাহস করে তাদের বিরোধিতা করবে। শিবুর প্রকৃত অবস্থা সবার জানা থাকলেও কে জানে, মীরার হয়তো ভালো লাগতে পারে। এই ভেবে অনেকে নিজের বিবেককে চুপ করিয়ে দিল। এই পুরো সময় আমি ওই হাভেলিতেই চা করছিলাম। আগেও মীরা খুব কমই নিচে নামতো, এখন তো তাকে ঘরের বাইরে দেখাই যেত না। একবার তাকে ছাদের ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। চেহারায় এমন ক্লান্ত, এমন অবসাদ দেখে আমার মনটা ভরে উঠেছিল। কিন্তু আমি তো নেহাতেই একজন চাকর, কিছু বলার সাহস কোথায় আমার? আর যদি ফুলকিবাইয়ের কানে এই কথা যেত তাহলে আমার চাকরি নিশ্চিত যেত। তাই সব চেপে রেখে চুপ করে থাকতাম। মীরার আতঙ্কিত মনে কী ভাবনা চলত তা কেউ জানত না। এই দমবন্ধ অবস্থা থেকে পালানোর জন্য সে একবার একটা বিশাল চেষ্টা করেছিল। এক দুপুরে দেখে ফুলকিবাই ঘুমাচ্ছে, তখনই চুপি চুপি হাভেলির বাইরে বেরিয়ে পড়েছিল সে। কিন্তু ঠিক সেই সময় দুর্ভাগ্য তার সামনে গিয়ে দাঁড়ালো। যেদিকে শিবুর জন্য মীরা ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ রাস্তায় শিবুর দেখা। রাস্তায় তখন আর কেউ ছিল না, তাই আসলে সেখানে কি ঘটেছিল সে ব্যাপারটা কেউই কিছু জানল না। শুধু এটুকু জানা গেল যে মীরা হঠাৎ জোরে চিৎকার করে কাঁপতে কাঁপতে দৌড়ে ফিরে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভয়ে কুঁকড়ে বসে পড়ে। তার ঠিক পিছনেই আমার বউ, আমার বউ বলে চিৎকার করতে করতে শিবুও সে হাভেলের ভিতর ঢুকে পড়ে এবং মীরাকে খুঁজতে থাকে। বাড়ির সব লোক, সব নকর চাকর ছুটে এসে আঙ্গিনায় জড়ো হয়ে গেল। প্রচণ্ড হাঙ্গামা বেঁধে গেল। শেষ পর্যন্ত ফুলকিবাই অনেক কষ্টে নিজের ছেলে শিবুকে শান্ত করল। সেই মুহূর্তে ফুলকিবাইয়ের মুখ রাগে লাল হয়ে উঠেছিল। কিন্তু মীরা সেই ঘটনার পর এমনভাবে আতঙ্কিত হয়ে পড়ল যেন কোনো গভীর দুঃস্বপ্নে আটকে গেছে। হঠাৎ প্রচণ্ড জ্বর উঠল তার, আর এমন অবস্থা দেখে ফুলকিবাই ডাক্তার না ডেকে থাকতে পারলেন না। ফুলকিবাই চালাকি করে বাড়ির পুরনো পরিচিত ডাক্তারটিকে কিন্তু ডাকেনি। গ্রামের নতুন সরকারি ডাক্তার এসেছিল, এক তরুণ ভালো স্বভাবের মানুষ, তাকেই ডেকে আনলো। নামটা এখন আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি মীরাকে সুস্থ করতে সেই ডাক্তার কি প্রচণ্ড পরিশ্রমী না করেছিল, যেন জীবন মৃত্যুর সীমানা থেকে মীরাকে সে টেনে ফিরিয়ে আনলো। স্বাভাবিকভাবেই স্নেহের জন্যই তৃষ্ণার্ত মীরা এবং তাকে সান্ত্বনা দেওয়া, যত্ন নেওয়া সেই তরুণ ডাক্তার, কেউ বুঝে ওঠার আগেই সেই সহানুভূতি প্রেমে পরিণত হলো। কদিনের জন্য হলেও
মীরার শুকিয়ে যাওয়া প্রাণে এক রাশ শান্তি ফিরে এসেছিল। তার গালে একটু লাল আভা ফুটে উঠল, নিভে যাওয়া চোখে একটু আলো দেখা দিল, ভয়ে থমকে থাকা ঠোঁটে একটু হাসি ফিরে এলো। এইদিকে কুটিল ফুলকিবাই কিন্তু সব কিছুই দেখতে পেয়েছিল এবং সব কিছুই জানত, এবং এই প্রেমের আশ্রয়েই যে মীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে এটা সে নিশ্চিত ছিল। তাই এখন পর্যন্ত সে কিছুই বলল না। তারপর একদিন সে নিজের চালটা চালল। সেদিন মীরার ঘরে ছিল ফুলকিবাই, শিবু, ডাক্তার আর মীরা, এই চারজন। হঠাৎ মীরা চিৎকার করতে শুরু করলো। এর মধ্যে আমি শুনতে পেলাম ফুলকিবাই আর ডাক্তার দুজনের উচ্চস্বরের তর্কের শব্দ। ঠিক কথাগুলো মনে নেই, তবে ফুলকিবাই ডাক্তারকে হুমকি দিচ্ছিল, মেয়েকে একলা পেয়ে জোর করে ইজ্জত নষ্ট করতে চেয়েছ, এই ধরনের কথাবার্তা। তারপর আমি দেখলাম পাথরের মতো শক্ত মুখ নিয়ে ডাক্তার সেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, আর সে কখনোই ওই হাভেলিতে ফিরে আসেনি। ঝড়ে ভেঙে পড়া লতার মতো মীরা একদিনই কালো শুকিয়ে গেল। আমরা সবাই লাচার হয়ে এসব ঘটতে দেখলাম। ডাক্তার নিজের ইজ্জত, চাকরি, ভবিষ্যৎ সব রক্ষার চিন্তায় এখান থেকে চলে গেল। দোষী বা দেবে কাকে? সবাই তো নিজের নিজের কাঁচের ঘরে। শুভ সময় তো পেরিয়ে গেছে, তাই ফুলকিবাই বৈশাখ জ্যৈষ্ঠই শিবুর বিয়ে সেরে ফেলতে চাইছিল। লোকসমক্ষে সে প্রকাশ্যই এ কথা বলতে শুরু করল। মীরা হতভম্ব হয়ে নিজের ভেঙে পড়া জীবন দেখছিল, কিন্তু তার সবটাই ছিল উপরের মুখোশ। মাঝে মাঝে তার চোখে এক অদ্ভুত অস্বাভাবিক চকচকানি দেখা যেত, যা দেখলে আমার বুক হিম হয়ে যেত। কিন্তু আমি কিছুই বলতে পারিনি। চৈত্র শেষ হলো, বৈশাখ শুরু হলো, বাড়িতে রং করানো শুরু হয়ে গেল। আর এক সকালে হঠাৎ মীরা কোথাও নেই। ভীষণ দৌড়োদৌড়ি শুরু হলো। গ্রাম, আশপাশ সব জায়গা খোঁজা হলো। শেষে বাধ্য হয়ে পুলিশ ডাকতে হলো। তারা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু মীরার কোনো চিহ্ন পাওয়া গেল না। কোনো রক্ত, কোনো চিঠি, একটুকুও কিছুই না। বাইরে কেউ তাকে যেতেও দেখেনি। শেষ পর্যন্ত সকলকেই সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনার কথাই ভাবতে হলো। কুয়ো। হ্যাঁ, ওই কুয়োতেই ডুবরিদের নামতে হলো। কিছুক্ষণ পর তারা মীরার নিথর দেহটি তুলে আনলো। সে নিজের পথ নিজেই বেছে নিয়েছিল। শিবু, যে আগেই অর্ধেক পাগল ছিল, সে এই দৃশ্য দেখে তার ভাঙাচোরা মনে কি ঝড় উঠেছিল কে জানে। কিন্তু সত্যি কথা বলতে, সেদিনের পর শিবুর ব্যবহার পুরো বদলে গেল। সে নিজের সঙ্গেই কথা বলতে লাগলো, অন্তত সবাই তাই ভাবত। একদিন আমি মজা করে জিজ্ঞেস করেছিলাম, শিবু, আজকাল কার সঙ্গে এত গল্প করো? সে একবার সহজভাবে বলেছিল, আমার বউয়ের সাথে, মীরার সাথে। ও তো আমার বউ হতে চলেছে, তাই তাই আমরা সেই নিয়েই কথা বলছি। হি। আমি আর কথাটা এগোতে পারিনি, কারণ বুঝতে পারলাম এই নিয়ে প্রশ্ন করাটা আর ঠিক হবে না। বাড়িতে আর একজন মানুষ ছিল যে ভিতরে ভিতরে দগ্ধ হচ্ছিল। তিনি হলেন ফুলকিবাই। মীরার আত্মহত্যার কারণে এই ঘটনার কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। লোকের মুখ বন্ধ করতে করতে আমাদের ফুলকিবাইয়ের শরীর খারাপ হয়ে উঠেছিল। তার উপর আবার এই নতুন ঝামেলা এসে পড়ল। আমি লক্ষ্য করছিলাম ফুলকিবাই এখন শিবুর উপর ক্রমাগত নজর রাখছে, কারণ তার বিড়বিড় করে কথা বলা দিন দিন আরও বাড়ছে। বাড়ির চাকর বাকর এতে অশান্ত হয়ে উঠেছিল। মীরার কথা বারবার শুনতে কাউকেই আর ভালো লাগতো না। যেদিন আমি শিবুকে কুয়োর কাছে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলতে দেখলাম, তখনই আমার মনে হলো ব্যাপারটা এখন আর স্বাভাবিক নেই। একদিন আমি রান্নাঘরের জানলা থেকে বাইরে তাকিয়েছিলাম। সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল, শোনা যাচ্ছিল। আর শিবু প্রথমে অন্যমনস্কভাবে সিঁড়িতে দাঁড়িয়েছিল, তারপর ধীরে ধীরে আঙ্গিনায় এগোতে লাগলো। কিন্তু তার দৃষ্টি একটানা কুয়োর মুখেই আটকে ছিল, যেন সেখানে কাউকে সে দেখছে। সে কুয়োর চারপাশে চক্কর দিতে দিতে কাছে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ফুলকিবাইকে ডাকলাম। তিনি ছুটতে ছুটতে আঙ্গিনায় এলেন এবং শিবুর হাত ধরে তাকে ভেতরে নিয়ে যেতে চাইলেন। কিন্তু শিবু তখন নিজের জায়গা থেকে নড়তেই রাজি নয়। সে তখন কুয়োর মুখের দিকে আঙ্গুল দেখিয়ে ফুলকিবাইকে কিছু বোঝাচ্ছিলেন। অবশেষে অনেক কষ্টে ফুলকিবাই তাকে শান্ত করে বাড়ির ভেতর নিয়ে গেলেন।
যখন তিনি জানলার পাশ দিয়ে যাচ্ছিলেন আমি দেখলাম তার মুখ ঘামে ভিজে গেছে, রং ফ্যাকাশে। সেও যেন কিছু দেখে ফেলেছে। শিবুর অস্বস্তি থামার বদলে আরও বেড়েই চলল। এখন সে প্রায় সারাদিনই নিজের সঙ্গে কথাবার্তা বলতো। ফুলকি ভাই একদিন ছিল না দেখে এক দুবার আমি শিবুর ঘরের দরজায় কান লাগিয়ে তার কথা শোনার চেষ্টা করছিলাম, কিন্তু যা শুনলাম সেটা শোনার পর আমার সমস্ত কৌতূহল এক মুহূর্তে উধাও হয়ে গেল। আমি শিবুর অর্ধেক রাগী আর অর্ধেক কাঁপা গলায় শুনেছিলাম, কুয়োর মধ্যে কেন? ঘরের ভিতর নয় কেন? আমাকে জল খুব ভয় লাগে। আর আর কুয়োটা কত গভীর, আমি সেখানে গেলে আমি সাঁতরাতে পারবো? আমি এখানেই থাকবো, আমি যাব না। কি, আমি পড়বো না? সত্যি? এরপর আমি আর কখনো তার কথা শোনার চেষ্টা করিনি। সপ্তমীর সপ্তম দিনে যে শুভক্ষণ ঠিক করা হয়েছিল তিনি তো আগেই তা ভুলে গেছেন, কিন্তু আমাদের শিবু সে কিন্তু ভোলেনি, সে মনে রেখেছিল। কারণ একদিন সে খেতে বসে আচমকা বলে উঠল, কালকে আমার বিয়ে হবে। কালকে কালকে আমার মীরার সাথে বিয়ে হবে। ফুলকি ভাই তাকে বকাঝকা করে বললেন, অযথা বকবক করো না, চুপ করে খেয়ে নাও। কিন্তু শিবু বারবার একই কথা জিজ্ঞেস করছিল। বলো না মা, কালকেই তো আমার বিয়ে। ফুলকি ভাই তাকে বোঝাচ্ছিলেন, এখন কোনো বিয়ে টিয়ে নেই বাবা, খেয়ে নাও। কিন্তু শিবুর একটাই কথা, কেন নেই? মীরা তো বলেছে কাল আমাদের বিয়ে হবে। এই কথা শুনেই ফুলকি ভাই চিৎকার করে উঠলেন, চুপ কর, নইলে মারবো কিন্তু। বাবা চুপ হয়ে গেল বটে, কিন্তু তার মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল, যেন নিজের সঙ্গেই কথা বলছে। জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে, অকারণে হাসছে। তারপর এলো সপ্তমীর সেই সপ্তম দিন। সকাল 8টার আগে কোনোদিন না ওঠা শিবু সেদিন ভোরেই নেমে এসে বসে পড়ল। আমি জিজ্ঞেস করেছিলাম, শিবু এত সকালেই এখানে বসে আছো কেন? সে চোখ বড় বড় করে গলা নেড়ে বলল, কেন? আজ আমার বিয়ে নয়? এই কথা শোনা মাত্রই আমি চুপ হয়ে গেলাম। এরপর যা ঘটল সব কিছু চোখের সামনে আচমকা। সকাল 7টার দিকে আমরা ফুলকিবাই, শিবু, আমি আর বাড়ির আরেক মহিলা রান্নাঘরেই ছিলাম। শিবু বারবার জানলার দিকে তাকাচ্ছিল এবং ভীষণ অস্থির হচ্ছিল। হঠাৎ শিবু চিৎকার করে উঠল, হ্যাঁ, আসছি। ওই চিৎকার এত জোরে ছিল যে আমরা সবাই ভয়ে থমকে দাঁড়িয়ে গেলাম। এরপরই বাবা দৌড়ে বাইরে চলে গেল। আঙিনায় পৌঁছে সোজা কুয়োর মুখের উপর উঠে গেল। জানলা দিয়ে সেটা দেখে ফুলকিবাই চিৎকার করতে লাগলেন, শিবু নিচে আয় বাবা, নিচে আয়। কিন্তু শিবুর মন তখন আর কোথাও নেই। আমার দৃষ্টিও কুয়োর দিকেই ছিল। আর ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। সেই কুয়োর মুখ থেকে দুহাত দূরে একটা ধোঁয়াটে অবয়ব দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে শিবুকে তার কাছে ডাকছে। শিবু এক পা এগোলো, আর তার চিৎকার পুরো হাওয়ায় মিলিয়ে গেল। ঝপাং ঝপাং করে পানিতে পড়ার শব্দ হলো। ফুলকিবাই তখনও দৌড়ে বারান্দায় পার হতে পারেননি। আমি রান্নাঘরের জানলা পেরিয়ে কুয়োর দিকে ছুটলাম। সেই জলে তখনও তীব্র আলোড়ন। আমি নিচে তাকিয়ে দেখলাম গভীর থেকে গা ফুটো বুদবুদ উঠছে, কিন্তু ফুলকিবাই পৌঁছাতে সব শান্ত। আমি দৌড়ে গিয়ে ডুবুরি নিয়ে এলাম। ফুলকিবাই কান্নায় আকাশ ভেঙে ফেলেছিলেন। এই শুভ দিনে তিনি যা ভেবেছিলেন তার ঠিক উল্টো হয়ে গেল। সত্যি বলতে তার স্বভাব এমন ছিল না যে সহজে কারো অনুভূতি জাগে, কিন্তু তখন তার অবস্থা আমারও করুণ লেগেছিল। ডুবুরি এসে তৎক্ষণাৎ দড়ি বেঁধে নেমে গেল। প্রথমবার উঠে এসে বলল, কিছুই নেই, এমন ইশারা করে আবার নেমে গেল। 3-4 বার ডুব দেওয়ার পর প্রচণ্ড পরিশ্রমে সে শিবুকে খুঁজে পেল। তারপর তাকে টেনে তুলতে অনেক সময় লাগলো। পরে তাদেরকে চা দিতে গিয়েছিলাম। ডুবুরি আমাকে নিজেই বলল, কোনো পাথরের ফাঁকে এমনভাবে আটকে ছিল যে টানলেও ছাড়ছিল না,
যেন ভেতর থেকে কেউ তাকে জোরে চেপে ধরে বসেছিল। এই কথা শোনার পর আমি আর কিচ্ছু ভুলতে পারিনি। কি আর হওয়ার ছিল, সব কিছুর সর্বনাশ হয়ে গেল। আর ফুলকিবাই তো এক রাতেও সেখানে থাকতে রাজি ছিলেন না। তবুও 12-13 তারিখ পর্যন্ত আত্মীয় স্বজন আর অতিথিরা যেমন তেমন করে তাকে থামিয়ে রেখেছিল। তার ঠিক পরের দিনই তিনি কাশী যাত্রায় বেরিয়ে গেলেন। এখন হয়তো সেখানেই আছেন। শিবুর বিয়ে দিতেই হবে, এই জেদ ছিল তার। আর সেই বোকা মেয়েটার গলায় রক্তের চিহ্ন দেওয়া গরুর মতো অসহায় একটি মেয়েকে বেঁধে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু এখন কাউকে দোষ দিয়ে কী লাভ? তিনি শুধু মীরার নাম করে তাকে গালমন্দ করতেন। আপনি জিজ্ঞেস করলেন আমি চাকরি কখন ছাড়লাম। আরে সাহেব, যখন পুরো পরিবারই শেষ তখন কিসের চাকরি আর কিসের কাজ? তারপর আমি একেবারে বাড়িতে বসে গেলাম, তারপরেই দোকান খুললাম। আমি শান্তভাবে শিবরামের সব কথা শুনছিলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, দোকানের টাকা? ফুলকিবাই দিয়েছিলেন, আর কে দেবে? যদিও তিনি মোটেও দয়ালু ছিলেন না, হাতে এক ফুটি পয়সাও কারোর জন্য খরচ করতেন না। কিন্তু সব চাকর বাকর কান ফুসফুস করতে শুরু করলো। মালি তো সোজা বলল, আমি পুলিশকে বলে দেব। তখনই ফুলকিবাই সবার হাতে 2000 করে গুজিয়ে দিলেন। ঠিক আছে, এতটুকুই ছিল। আপনি মাঝে মধ্যে আসবেন সাহেব আমাদের দোকানে। চললাম, নমস্কার। শিবরামের গল্প শেষ হওয়ার পর আমিও তাকে বিদায় জানিয়ে সেই হাভেলিতে রওনা হলাম। তখন রাত 11টা বেজে গেছে। দিনভর তাপ কমে গিয়ে ঠান্ডা হাওয়া বইছিল। সত্যি বলতে শরীরের উপর মাঝে মাঝে একটা হালকা শিরশিরানি দৌড়াচ্ছিল। আমি পথ ধরে শাহকারের সেই হাভেলির দিকে হাঁটছিলাম। মাথা জুড়ে ঘুরছিল সেই সত্য শোনা সেই অদ্ভুত গল্প। মনে হলো মানুষের মনও সত্যি আশ্চর্য জিনিস। যে পরিবেশ কিছুক্ষণ আগেও শান্ত লাগছিল, হঠাৎ সেটা যেন বিরান মনে হলো। মনে হচ্ছিল হাভেলিটা যদি এত নির্জন জায়গাতে না থাকতো ভালো হতো। এভাবেই ভাবতে ভাবতে আমি হাভেলির কাছে পৌঁছে গেলাম। গত রাতে সেই কালো কুকুরটা সিঁড়িতে বসে আমারই অপেক্ষা করছিল। আমাকে দেখেই লেজ নেড়ে স্বাগত জানালো। কুকুরটা এমন কালো যেন কোনো ছায়া, অন্ধকারের আলাদা করা একটা টুকরো। উফ, এমনভাবে ভাবা ঠিক না, আমি নিজেকে বললাম। হাভেলির বড় দরজা টেনে খুললাম। ভিতরে স্নিগ্ধ শুনশান, যেন গভীর পুকুরের স্থির জল। না জানি কেন সবার আগে চোখ গেল সেই কুয়োটার দিকে, তারপর ডান দিকের সেই অন্ধকার রান্নাঘরের জানলার দিকে। এই জানলা থেকেই শিবুকে আমি মাথা ঝাঁকিয়ে বললাম, না, এইসব ভাবা চলবে না। নিজের ঘরে ঢুকে পড়লাম। কুকুরটা আমার পেছন পেছন এলো। তার জন্য খাবার ও জল রেখে দিলাম এবং তখনই মাথায় এলো কুয়ো থেকে পানি আনতে হবে। আমি ভীতু ছিলাম না, আর এসব বিশ্বাসও করতাম না। কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তে কুয়োর কাছে যেতে ভীষণ আলসেমি লাগছিল। শেষে ঠিক করলাম আগামীকাল দেখব। কাপড় বদলে হাত মুখ ধুয়ে বিছানা পেতে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। কোথাও পড়েছিলাম ঘুম না এলে একটা বিশাল মাঠ কল্পনা করতে হয়। সেখানে ভেড়ার পাল থাকবে, ফটকের উপর দিয়ে তারা একে একে করে লাফ দেবে, আর গুনতে হবে 1 2 3 4। আমি চেষ্টা করলাম 100 200, এবং হঠাৎ কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেই টের পেলাম না। তারপর স্বপ্ন, ভেড়াগুলো লাফাচ্ছে ঠিকই, কিন্তু ওপারে আর কোনো মাঠ নেই। একটার পর একটা তারা গভীর কুয়োয় পড়ে যাচ্ছে। শব্দটা অদ্ভুত। আমি চমকে জেগে উঠলাম। শ্বাস দ্রুত চলছিল। চাঁদের আলো পুরো ঘর জুড়ে, যদিও পরিষ্কার দেখা যাচ্ছে। রাত 2:30। চারিদিকে গভীর নীরবতা। এত নিস্তব্ধ রাত আগে কখনো দেখিনি। তারপর বুঝলাম আমি কান পেতে কিছু শুনছি, কিন্তু কেন? কোনো শব্দ? কাকে শুনতে চাইছি আমি?
হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড। হঠাৎ বাইরে থেকে খুব অদ্ভুত একটা শব্দ এলো। এত হঠাৎ যে আমি এক ধাক্কায় উঠে বসে পড়লাম। কুকুরটাও হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি আর সহ্য করতে পারছিলাম না। হাভেলিটা, সেই রাত, সেই শব্দ, সব কিছু। বিছানা থেকে লাফ দিয়ে উঠে টর্চ, চাদর নিয়ে ঘরের দরজা খুলে বাইরে এলাম। আঙিনা পেরিয়ে দ্রুত হাঁটছি। শেষের 10-15 পা পুরো দৌড়ে চলে গেলাম, কারণ কুয়োর গায়ে কিছু দেখেছিলাম আমি। কিছু কালো, কিছু নড়ছে। ওটা কি কুকুরটাই নাকি অন্য কিছু? জানার ভীষণ ইচ্ছে করলো। বাকি রাতের 2 ঘন্টা কাটালাম বাইরে পাহাদারের চৌকিতে বসে। ভোর 4টে, 4:30 কিছু শব্দ হলো। উজালা হওয়ার পর আমি আবার হাভেলিতে ফিরে এলাম। জিনিসপত্র গোছাতে গিয়ে মনে হলো আজ সকাল থেকে কালো কুকুরটাকে কোথাও দেখছি না। 2-1বার ডাকলামও। শেষে ভাবলাম এখানে ঢোকা বেরোনোর অনেক রাস্তা আছে, কোথাও বেরিয়ে গেছে হয়তো। আগের মাসের ভাড়া মিটিয়েছিলাম, কিন্তু সেই পুরো মাস আমি বাইরে অন্যত্র থাকলাম। মাস ঘুরতেই আমার বদলি হয়ে গেল। আমি হেড অফিসে ফিরে গেলাম। চাবি ফেরত দিতে গেলে যাদব আইনজীবীর চোখে এক নীরব প্রশ্ন দেখলাম। আমি শুধু মাথা নাড়লাম। হ্যাঁ, আর কিছু বলতে মন সায় দিল না। এভাবে শেষ হলো আজকের গল্প। আজকের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর দেখি আজকের গল্প কতটা হাইপ পায়। পরের পর্বে আবার নতুন গল্প নিয়ে আসব। ধন্যবাদ। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।